প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অলোক চক্রবর্তীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিক অনলাইন প্ল্যাটফর্মে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে যুক্ত আছো। ধারাবাহিকে আলোচনা পর্বে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা আমার অনলাইন ক্লাসরুম থেকে নিয়মিতভাবে ক্লাস করছি। পাশাপাশি তোমরা নিশ্চয়ই জানো যে আমার অলোক চক্রবর্তীর অনলাইন ক্লাস পেজ থেকে অন্যান্য বিষয়েরও সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ক্লাসগুলো নিয়মিতভাবেই হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার সঙ্গে ক্লাসে যুক্ত হচ্ছ, আমি সকলের প্রতি আহ্বান করব, তোমরা আমার এই ক্লাসটি শেয়ার করবে, যাতে তোমাদের সহপাঠী এবং আমাদের অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা তারা যেন আমার ক্লাসটি দেখার সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসটি শেয়ার করে নিচ্ছি আমার টাইমলাইনে, তোমরাও শেয়ার করে নাও। তাই তোমাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে আমি ক্লাসটি শেয়ার করে নিচ্ছি। তারপরেই আমি আমার নিয়মিত শ্রেণী কার্যক্রমে প্রবেশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে আমার শব্দ তোমরা শুনতে পাও কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা। সেই বিষয়টা তোমরা একটু নিশ্চিত করবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে চলে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হৃদয় রয় পলাশ আমাদের সঙ্গে যুক্ত আছে। স্যার, আমাদের সিলেবাস ছাড়া পড়ালেখা করা যাচ্ছে না, ফেসবুক পেজ পাঠানোর জন্য অনুরোধ রইল। ওকে, আমি তোমাকে ফেসবুক পেজ লিঙ্কটি পাঠিয়ে দেব। আর সিলেবাস নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই বই সংগ্রহ করেছ। যারা এখনো বই সংগ্রহ করনি, দ্রুত সময়ের মধ্যে তোমরা বই সংগ্রহ করে ফেলো। আমরা সেই বইয়ে আমাদের কিন্তু সিলেবাস ভিত্তিক শ্রেণী কার্যক্রম ঠিক বলা যায় না। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বই সম্পূর্ণ বই আমাদেরকে পড়তে হবে এবং বইগুলি সিলেবাস ভিত্তিক তৈরি করা। তো যাই হোক, একাদশ শ্রেণীর মানবিক বিভাগের আরেকজন যে বলছো হৃদয়, যে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের সিলেবাস, যে আমরা যেটাই বলি একাদশ শ্রেণীর মানবিক, আজকে তোমরা কলেজের যে পেজটি আছে সেই পেজে যদি তোমরা লক্ষ্য করো, সেখানে বইয়ের নাম দেখতে পাবে সকল গ্রুপেরই, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা সহ ব্যবসায় ব্যবস্থাপনা, প্রত্যেকটি গ্রুপের বিষয়ের যে সমস্ত বিষয় পড়ানো হবে, লেখক এবং পাবলিকেশন সহ সেখানে দেওয়া আছে। তোমরা সেটি লক্ষ্য করতে পারো, সেটি দেখতে পারো। ওকে, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গেই থাকো। নিশ্চয়ই তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্য আমাদের পেজের মাধ্যমে অথবা সরাসরি তোমরা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেও এই বিষয়গুলো নিশ্চিত হয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার নির্ধারিত ক্লাসে, যেখানে আজকে আমার যে ক্লাসটি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়
হিসাবের বইসমূহ। এই অধ্যায়ের পূর্বে আমরা আলোচনা করেছি জাবেদা নিয়ে। বিগত ক্লাসে আমরা জাবেদা কি, জাবেদার প্রস্তুত প্রণালী এবং উদ্দীপকের আলোকে আমরা জাবেদা প্রস্তুত করেছি, সেটি নিয়ে আলোচনা করেছি বিগত ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খতিয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখে নিচ্ছি খতিয়ান। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খতিয়ান। খতিয়ান হচ্ছে হিসাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি, আমার প্রারম্ভিক আলোচনা যখন করেছি তখন থেকেই যেটি বলে আসছি যে আমরা ধারাবাহিকভাবে, অ্যাকাউন্টিং হচ্ছে চেইন অফ কমান্ডের মতো, একটার পরে একটার সঙ্গে আরেকটি, যেমন মালাতে, পুঁথির মালায় পুঁথি যেমন সারিবদ্ধভাবে গাঁথা থাকে, একটি পুঁথি ছিঁড়ে গেলে যেমন সম্পূর্ণ মালাটি ছিঁড়ে যায়, তদ্রূপ আমাদের হিসাব বিজ্ঞানের বিভিন্ন অধ্যায় হচ্ছে একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা বলেছি লেনদেন, ঘটনা থেকে লেনদেন, লেনদেনের মাধ্যমে আমরা জাবেদা থেকে খতিয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে, আমরা বলেছি যখনই লেনদেন সংগঠিত হয় তখন সেই লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুযায়ী সর্বপ্রথম সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করে আমরা প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করি সেই বইটি ছিল জাবেদা। অর্থাৎ জাবেদার মাধ্যমে সমস্ত লেনদেন একটি বইয়ে আমরা অন্তর্ভুক্ত করে রাখি, লিপিবদ্ধ করে রাখি। কিন্তু যে বিষয়টি আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে যে জাবেদা থেকে আমরা কিন্তু এক কথায় উত্তর বের করতে পারি না, বা কোনো প্রশ্নের সমাধান পাই না, অথবা কোনো তথ্য যদি আমরা চাই জাবেদা থেকে দ্রুত সময়ের মধ্যে সেটি প্রদান করা সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যার কারণে আমাদেরকে শ্রেণী বিন্যস্ত যে বিষয়, যে জাবেদা এলোমেলো অথবা অসামঞ্জস্য অথবা অবিন্যস্ত লেনদেন লিপিবদ্ধ করা থাকে, সেখান থেকে লেনদেনগুলোকে বিন্যস্তভাবে ক্লাসিফাইড করে, অর্থাৎ শ্রেণী বিভাগ করে সমজাতীয় লেনদেনগুলোর আলাদা আলাদা শিরোনাম দিয়ে আমরা আলাদা আলাদা হিসাব প্রস্তুত করি, যেটি হচ্ছে খতিয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খতিয়ান যে শব্দটি, খতিয়ানের আমরা যদি ইংরেজিটা দেখি সেটি হচ্ছে লেজার। অর্থাৎ লেজার হচ্ছে খতিয়ান। ইংরেজি লেজ শব্দ থেকে লেজার শব্দটি এসেছে। লেজ শব্দের অর্থ হচ্ছে তাক বা সেলফ। নিশ্চয়ই আমরা যারা পড়াশোনা করি আমরা তাকের সঙ্গে পরিচিত বা সেলফের সঙ্গে পরিচিত। আমাদের বুক সেলফ রয়েছে। আমরা যদি দেখি বুক সেলফের মাঝে আমরা কিন্তু বই সাজিয়ে সাজিয়ে স্তরে স্তরে সাজিয়ে রাখি, বই খাতা সেগুলোকে আমরা শ্রেণী বিন্যস্ত করে রাখি। আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে দৃষ্টি দেই, আমরা যদি একটি ঔষধ ফার্মেসির দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে সেখানে দেখতে পাবো যে আমরা যদি লক্ষ্য করি তারা কিন্তু বিভিন্ন মানের ওষুধ বা বিভিন্ন নামের ওষুধ, বিভিন্ন ক্যাটাগরির ওষুধ আলাদা আলাদাভাবে তাকে সাজিয়ে রাখে। অর্থাৎ গ্রাহক চাহিদা মাত্র যেন অতি সহজে সেই ঔষধটি দিতে পারে, কাজেই ঔষধ এলোমেলোভাবে না রেখে তাকে বা ধাপে ধাপে সাজিয়ে রাখে। এমনইভাবে আমরা যদি একটি লাইব্রেরিতে দৃষ্টি দেই, অর্থাৎ বইয়ের লাইব্রেরিতে যাই, সেখানেও আমরা দেখতে পাবো যে লাইব্রেরিতে যদি বিভিন্ন শ্রেণীর বই রাখা হয়, অর্থাৎ সেই প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর বা আরো উচ্চতর স্তরের বইও যদি রাখে, দেখা যাবে একটি তাকে হয়তো প্রাথমিক স্তরের বইগুলো রাখা আছে, আরেকটি স্তরে মাধ্যমিক স্তরের বইগুলো হয়তো রাখা আছে, আরেকটি স্তরে হয়তো উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলো রাখা আছে, তারপরে আরেকটি স্তরে দেখা যাবে সেলফে ডিগ্রি স্তরের বইগুলো রাখা আছে। আবার আমরা দেখতে পাবো যে আরেকটি সেলফে হয়তো সম্মান স্তরের বা অনার্স স্তরের বইগুলো রাখা আছে। অর্থাৎ প্রত্যেকটি স্তরের বইগুলো আলাদাভাবে সংরক্ষণ করা থাকে।
এর কারণ হচ্ছে যাতে গ্রাহক বা কাস্টমার চাহিদা মাত্র দ্রুত সময়ের মধ্যে সেটি সরবরাহ করা যায়। এমনিভাবে আমরা দেখতে পাই প্রতিষ্ঠানের তথ্য যারা প্রাপক বা যারা তথ্য ব্যবহারকারী, তারা যে কোনো তথ্য চাওয়া মাত্র প্রতিষ্ঠান যেন সেই তথ্য অতি দ্রুত সময়ের মাঝে দিতে পারে, সেই জন্য আমাদের খতিয়ান প্রস্তুত করতে হয়। অর্থাৎ জাবেদা থেকে এক কথায় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, অথবা সকল তথ্যের তথ্য উপাত্ত সহজে দেওয়া যায় না, সেটি অনেক সময় সাপেক্ষ। কিন্তু খতিয়ান থেকে অতি দ্রুত সময়ের মধ্যে তথ্য সরবরাহ করা যায় বা খতিয়ান সেইভাবেই রাখা থাকে। অর্থাৎ লেজ, তাক বা সেলফ আকারে রাখা হয়, কাজে অতি সহজে আমরা তথ্য উপাত্ত পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেটি বলছি যে খতিয়ান হচ্ছে লেজ থেকে লেজার মানে খতিয়ান। লেজার হচ্ছে জাবেদা প্রস্তুতের পর জাবেদা থেকে তথ্য নিয়ে আমরা সমজাতীয় অর্থাৎ এক জাতীয়, যেমন নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, মূলধন, ক্রয় বিক্রয়, বেতন ভাড়া, বিজ্ঞাপন, এই জাতীয় বিভিন্ন যে তথ্য রয়েছে, সেই বিভিন্ন তথ্যগুলোকে আমরা শ্রেণী বিন্যস্ত করে আলাদা আলাদা শিরোনাম দিয়ে আমরা খতিয়ানে প্রস্তুত করি। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। আবার খতিয়ানকে হিসাবের চূড়ান্ত বই বা খতিয়ানকে হিসাবের স্থায়ী বই, অর্থাৎ লেনদেনের স্থায়ী ভান্ডার হচ্ছে খতিয়ান। খতিয়ানই হচ্ছে লেনদেনের স্থায়ী ভান্ডার, খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, এবং খতিয়ান অবশ্যই রাখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে খতিয়ান প্রস্তুত করব, আমরা দেখে নিচ্ছি আমাদের সঙ্গে যারা যুক্ত আছে। কাজী সাগর, হ্যাঁ, নেটওয়ার্ক অনেক সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, আসলে এটি আমাদের বড় একটি সমস্যা। তারপরেও এই সমস্যা নিয়ে আমাদেরকে চলতে হয়। আমরা প্রতিনিয়ত এই প্রবলেমে পড়ছি। নেটওয়ার্কের কারণে কথা বোঝা যায় না, নেটওয়ার্কের কারণে ছবি দেখা যায় না, নেটওয়ার্কের কারণে দুর্বল নেটওয়ার্কের কারণে লেখা বোঝা যায় না। তারপরেও আমরা এই সীমাবদ্ধতা, এই দুর্বলতাগুলোকে কাটিয়ে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তুমি আমাদের সঙ্গেই থাকো, চেষ্টা করো, নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। তারপরে যেটি বলছো যে 15 তারিখ কি আমাদের কলেজ খুলবে, এই বিষয়টি আসলে একান্তই সরকারের নীতি নির্ধারক মহলের সিদ্ধান্তের ব্যাপার। আমরা আশা করতেছি আগামীকালকে বা পরশু এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব 15 তারিখে প্রতিষ্ঠান খুলবে কিনা। যদি সরকার মনে করে বর্তমান অবস্থা যেটি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খোলার অবস্থা যদি তারা ভাবে, তাহলে হয়তো খুলতেও পারে, আবার নাও খুলতে পারে। আমরা অপেক্ষায় থাকি আমাদের সরকার প্রধান দায়িত্বপ্রাপ্ত যারা, তারা কি সিদ্ধান্ত দেয় সেটার জন্য অপেক্ষায় থাকি। সঙ্গেই থাকো, ধন্যবাদ তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেটি বলছি যে খতিয়ান, এখন খতিয়ান প্রস্তুত করার জন্য আমরা কিন্তু খতিয়ান প্রস্তুত করব। খতিয়ানটা প্রস্তুত কিভাবে করব? খতিয়ান প্রস্তুত দুই ধরনের ছকে খতিয়ান প্রস্তুত করা যায়। দুই ধরনের ছকে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। একটি হচ্ছে কি ছক খতিয়ান প্রস্তুতের বলা হয়, একটি হচ্ছে কি ছক, আর একটি হচ্ছে চলমান জের ছক। চলমান জের ছক, অর্থাৎ এই দুই ধরনের ছকে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটি ছকই তোমাদের সম্মুখে উপস্থাপন করব। পরীক্ষাতে উদ্দীপকের আলোকে যখন প্রশ্নের সমাধান করার কথা বলা থাকে, তখন কিন্তু প্রশ্নে উল্লেখ করা থাকে টি ছকে খতিয়ানটি প্রস্তুত করো, অথবা চলমান জের ছকে খতিয়ানটি প্রস্তুত করো। আর যদি কিছুই উল্লেখ করা না থাকে, সেই ক্ষেত্রে আমরা দুইটি যে কোনোটি আমরা প্রস্তুত করতে পারি। তাতেই আমরা পূর্ণ
নম্বর অর্জন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দুইটি ছক আমরা প্রথমে দেখে নিই যে টি ছকের ছকটি কেমন আর চলমান জেড ছকের ছকটি কেমন, এটি আমরা দেখে নেই। দেখে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমি টি ছকটি তোমাদেরকে দেখাচ্ছি। টি ছক অনেকটা ইংরেজি টি লেটারের মতো, তাই এটাকে টি ছক বলা হয়। আমরা এই যে টি ছকটি হচ্ছে এই তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এ হচ্ছে আমাদের খতিয়ানের টি ছক। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা আমার লেখা বুঝতে নাও পারো, আমার কথাগুলো শোনার চেষ্টা করবে। নিশ্চয়ই তোমরা যদি সে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, তাহলে অবশ্যই ছকটি তখন বুঝতে পারবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার পরিমাণ বা পরিমাণ টাকা, আমরা যেটি লিখি না কেন টাকা। আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে যেটি লক্ষ্য রাখতে হবে যে খতিয়ান টি ছকে করা মানে খতিয়ানের দুইটি পাশ, একটি হচ্ছে ডেবিট পাশ আর একটি হচ্ছে ক্রেডিট পাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এই বাম দিককে বলা হয় ডেবিট আর ডান দিককে বলা হয় ক্রেডিট। অর্থাৎ খতিয়ানের বাম দিকে চারটি ঘর রয়েছে: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার পরিমাণ বা পরিমাণ টাকা। যেখানে আমরা কি লক্ষ্য করি, 1 2 3 4, অর্থাৎ বাম পাশে চারটি ঘর, একইভাবে ডান পাশেও চারটি ঘর, 1 2 3 4। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার পরিমাণ। তাহলে এই 4 4 8টি ঘর হচ্ছে টি ছকে। আমরা যদি টি ছকে খতিয়ানটি প্রস্তুত করি, তাহলে আমরা টি ছকের যে ফর্মটি হবে, ছকটি হবে, সেটি হচ্ছে 8 ঘর বিশিষ্ট। অর্থাৎ 8 ঘরের টি ছকে আমরা প্রস্তুত করব খতিয়ান, যে পদ্ধতিটাকে বলা হয় প্রাচীন পদ্ধতি বা সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। আমরা হিসাবের সূত্র প্রয়োগের সময় এই বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন পরবর্তী ছকটি দেখাই। তাহলে প্রথম ছকটি আমরা দেখালাম কি ছক, এটার একটি অংশ আমরা রেখে দিই বোঝার সুবিধার্থে। কি ছকটি হচ্ছে এমন। কি ছকের একটি খতিয়ানের ছক আমরা যদি দেখাই এমন ভাবে। আবার চলমান জেড ছকে যদি আমরা একটি ঘর তোমাদেরকে দেখাই, চলমান জেড ছক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, চলমান জেড ছকে আমরা প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা ব্যালেন্স আমরা বলি, ওইটাকে আমরা আবার ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স দুইভাবে ভাগ করেও দেখাতে পারি। তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা বা রেফারেন্স নং বলা হয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা ব্যালেন্স। উদ্বৃত্তটা আমরা ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত এমন দেখাতে পারি, অথবা সরাসরি উদ্বৃত্ত হিসাবেও আমরা কিন্তু দেখাতে পারি। তাহলে এখানে যদি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে বা উদ্বৃত্ত, তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা একেবারে পরিপূর্ণরূপে যদি ঘর দেখাই তাহলে 7টি ঘর বলা যায়। 1 2 3 4 5 6 7। তাহলে
টি ছকে গড় দেখলাম আমরা 8টি। চলমান জেড ছকে উদ্বৃত্তকে যদি আমরা আলাদাভাবে দেখাই, অর্থাৎ ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমাদের গড় সংখ্যা দাঁড়াচ্ছে 60টি। 1 2 3 4 5 6 60টি। তাহলে এই দুইটি পদ্ধতিতে আমরা কিন্তু খতিয়ান, দুইটি ছকে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জেনে গেলাম খতিয়ান প্রস্তুতের ছক কেমন হবে। এখন আমরা যে কোনো একটি পদ্ধতি নিয়ে উদ্দীপকের আলোকে, অর্থাৎ দু একটি লেনদেন নিয়ে খতিয়ানে কিভাবে আমরা পোস্টিং দিব সেটি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা টি ছক, চলমান জেড ছক, এটিকে এখান থেকে ইরেজ করে নিলাম। খতিয়ানে আমরা চলমান জেড ছকে প্রথমে সহজ পদ্ধতিতে, যেটি আধুনিক পদ্ধতি, চলমান জেড ছকে আমরা দু একটি খতিয়ানের গড় করে নিই। আমরা বলতেছি নগদান হিসাব ধরে নিলাম। আমরা নগদান খতিয়ানের নগদ হিসাবের একটি লেনদেন পাবো, এমন একটি বিষয় দিয়ে আমরা একটি নগদান হিসাবের খতিয়ান প্রস্তুত করছি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। ব্যাংক হিসাব করতে পারি, আরেকটি হিসাব ব্যাংক হিসাব, খতিয়ানের আরেকটি হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স বা উদ্বৃত্ত, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা যদি এমন একটি লেনদেন লিখি, আমরা আরো একটি গড় করে নিই বোঝার সুবিধার্থে। আমরা মূলধন হিসাব নামে আরো একটি হিসাব করে ফেললাম। মূলধন হিসাব ধরে নিলাম এই জাতীয় লেনদেন গুলো আমাদের উদ্দীপকে রয়েছে। আমরা দুই একটি উদ্দীপক লিখি, দেখলাম 2020 জানুয়ারি 1 মূলধন আনয়ন, মূলধন আনয়ন, মূলধন আনয়ন 50,000 টাকা। জানুয়ারি 5 ব্যাংকে জমাদান, ব্যাংকে জমাদান 20,000 টাকা। জানুয়ারি 10 ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা বলেছি জাবেদা থেকে, প্রথমে আমরা জাবেদা করব, জাবেদা থেকে সমজাতীয় যে হিসাব সেগুলো নিয়ে আলাদা শিরোনাম দিব, দিয়ে আমরা খতিয়ান প্রস্তুত করব। এখানে আমরা দেখতে পাই প্রথমে বলা হয়েছে মূলধন আনয়ন, সংক্ষেপে লিখেছি যে একজন ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করলো, সে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মূলধন কত টাকা? যে 50,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। আমরা কিন্তু এটি জাবেদা জানি, বিগত দিনে তোমাদের সঙ্গে আলোচনায় সেটি আমরা দেখিয়েছি। মূলধন আনয়ন করলে যে জাবেদাটি হয় সেটি হচ্ছে, আমরা এখানে সংক্ষেপে লিখে নেই, জাবেদাটি হচ্ছে এমন: নগদান হিসাব, নগদান, ডেবিট, মূলধন, ক্রেডিট। টাকা 50,000 ডেবিট, 50,000 ক্রেডিট। তারপরে যেটি বলা হয়েছে ব্যাংকে জমা দান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ব্যাংকে জমা দান, তাহলে হবে জাবেদা হবে ব্যাংক, ব্যাংক হিসাব, ডেবিট, নগদান, ক্রেডিট। তোমরা নিশ্চয়ই জানো নগদ হচ্ছে সম্পত্তি, কমে গেলে ক্রেডিট হয়। ব্যাংকও সম্পত্তি, আধুনিক পদ্ধতিতে ব্যাংক সম্পদ বৃদ্ধি, ডেবিট হয়। ব্যাংকে জমা দান 20,000,
আমরা নগদ কমে গেল ক্রেডিট 20,000। ব্যাংক হতে উত্তোলন আবার 10 তারিখে বলতেছে এখানে 1, 5, 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে যখন উত্তোলন করা হয় ব্যাংকে জমাদানের ঠিক বিপরীত ব্যাংক হতে উত্তোলন, অর্থাৎ ব্যবসায় নগদ টাকা আসে, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক হতে উত্তোলন 10,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমরা এখানে 3টি লেনদেন লিপিবদ্ধ করেছি। যেই 3টি লেনদেনের মধ্যে আমরা কি দেখাচ্ছি, 3টি লেনদেন এখানে দেওয়া আছে। প্রথমটি হচ্ছে মূলধন আনয়ন, আমরা জাবেদা প্রস্তুত করেছি নগদান ডেবিট মূলধন ক্রেডিট। দ্বিতীয় যে লেনদেনটি ব্যাংকে জমাদান, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। তৃতীয় যে লেনদেনটি ব্যাংক হতে উত্তোলন, নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। এখানে আমরা দেখতে পাই নগদ নগদ নগদ, 3টি লেনদেনের মধ্যে নগদ রয়েছে। যে নগদ রয়েছে 3টি নগদের জন্য আমাদের একটি খতিয়ান প্রস্তুত করতে হবে, অর্থাৎ যতগুলো নগদ থাকবে সকল নগদের জন্য নগদান খতিয়ান। তারপরে আমরা দেখতে পাই মূলধন, যতগুলো মূলধন থাকবে সবগুলো মূলধনের জন্য একটি খতিয়ান। তারপর আমরা ব্যাংক, যতগুলো ব্যাংক থাকবে ততগুলো ব্যাংকের জন্য একটি খতিয়ান। এমনি ভাবে ক্রয় থাকলে যতগুলো ক্রয় থাকবে সব ক্রয়ের জন্য একটি খতিয়ান, সকল বিক্রয়ের জন্য একটি খতিয়ান, সকল ভাড়ার জন্য একটি খতিয়ান, সকল সম্পদ আলাদা আলাদা যদি থাকে তাহলে সেগুলোর জন্য আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করতে হবে। এখন আমরা খতিয়ানে কিভাবে পোস্টিং দেব সেটি বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমে আমরা লিখেছি নগদ খতিয়ান, একটি ঘর লিখে নেই, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা যখন খতিয়ান লিখব প্রথমে আমরা চলমান জের ছকে প্রস্তুত করছি, কারণ অতি সহজে তোমরা এটি বুঝতে সক্ষম হবে। চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করব। প্রথম যে খতিয়ানটি লেখা আছে আমরা এখানে দেখতে পাই জাবেদায় নগদান ডেবিট মূলধন ক্রেডিট, নগদান ডেবিট মূলধন ক্রেডিট। প্রত্যেকটি জাবেদায় 2টি হিসাব খাত রয়েছে। প্রথম জাবেদায় যে 2টি হিসাব খাত সেটি হচ্ছে নগদান হিসাব, মূলধন হিসাব। আমরা খতিয়ান করব এই 2টি, নগদান হিসাব এবং মূলধন হিসাব। নগদ খতিয়ান করব এবং মূলধন খতিয়ান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন নগদ খতিয়ান করব, নগদ খতিয়ানে আমরা বিপরীত কথাটি লিখব, অর্থাৎ মূলধন হিসাব। আর যখন মূলধন খতিয়ান করব তখন মূলধনের বিপরীত কথাটি লিখব, অর্থাৎ নগদান হিসাব। তাহলে আমরা বসিয়ে দিই, নগদ খতিয়ান আমরা যখন করব তখন আমরা লিখব তারিখের পরে 2020 জানুয়ারি 1, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ খতিয়ান করতেছি আমরা, যে খতিয়ান করব সেটি লিখবো না, লিখবো বিপরীতটি। বিপরীত হচ্ছে মূলধন, আমরা বিবরণী করে লিখে নিলাম মূলধন হিসাব, মূলধন। এখন মূলধন হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, মূলধন ক্রেডিট, ডেবিট হচ্ছে নগদান, আমরা নগদ খতিয়ান করতেছি। কাজে নগদ খতিয়ান যখন যে খতিয়ান প্রস্তুত করবে সেই খতিয়ানটি যেখানে থাকবে টাকাটা সেই ঘরে বসবে। অর্থাৎ নগদ খতিয়ান করতেছি, নগদ যদি ডেবিট হয় ডেবিট ঘরে বসবে, নগদ যদি ক্রেডিট হয় ক্রেডিট ঘরে বসবে। অথবা যেটি আমরা লিখব সেইটি যেই ঘরে থাকবে তার বিপরীত ঘরে লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তাহলে নগদ হচ্ছে ডেবিট, আমরা ডেবিট ঘরে লিখে নিলাম 50,000। ব্যালেন্সের ঘরে আগে টাকা নাই, কাজে 50,000 লিখে নিলাম। এখন লক্ষ্য করো, নগদান ডেবিট আমরা ডেবিট করে লিখেছি। আবার যে কথাটি বলেছি সেটি হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে ক্রেডিট, বলা হয়েছে লিখতে হবে বিপরীত করে। তাহলে মূলধন ক্রেডিট আমরা লিখেছি ডেবিট করে। তাহলে নগদ লিখে ফেললাম, নগদ খতিয়ানে লেখা হয়ে গেল। এখন যাব মূলধন খতিয়ানে। মূলধন খতিয়ানে যখন যাব তখন আমরা লিখব তারিখ 2020 জানুয়ারি 1, বলা হয়েছে মূলধন খতিয়ান, আমরা মূলধন খতিয়ান করতেছি। এখন মূলধন আর লিখবো না, আমরা লিখবো এখন বিপরীতটি, বিপরীতটি হচ্ছে নগদান। তাহলে নগদান লিখে ফেলি, নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা এবার মূলধন লিখবো, মূলধন ক্রেডিট। কাজে আমাদের লিখতে হবে ক্রেডিট করে 50,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, মূলধন ক্রেডিট ব্যালেন্সে লিখবো আমরা ক্রেডিট
ব্যালেন্স, যেহেতু পূর্বের কোনো ব্যালেন্স নেই আমরা ক্রেডিট ব্যালেন্স লিখে ফেললাম। তাহলে নগদান হচ্ছে ডেবিট, বলা হয়েছে আমরা যেটি লিখব সেইটি বিপরীত ঘরে বসাবো। তাহলে নগদান ডেবিট আমরা ক্রেডিট ঘরে লিখলাম, অথবা যে খতিয়ানটি আমরা প্রস্তুত করব সেই খতিয়ান সেই হিসাবটি যেখানে থাকবে আমরা টাকাটা সেই ঘরে বসাবো। তাহলে মূলধন হচ্ছে ক্রেডিট, কাজী ক্রেডিট টাকার ঘরে বসেছে। নিশ্চয়ই তোমরা সেটি বুঝতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যে লেনদেনটি সেটিতে যাই। দ্বিতীয় লেনদেনটি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক খতিয়ানে লিখবো এবং নগদ খতিয়ানে লিখবো। তাহলে প্রথমেই ডেবিটটা আছে ব্যাংক, আমরা ডেবিটটাকেই প্রাধান্য দিব। তারিখের পর 2020 জানুয়ারি 5। ব্যাংক খতিয়ান করব আমরা, ব্যাংক লিখবো না, লিখবো বিপরীতটি। বিপরীতটি হচ্ছে নগদান। নগদান হচ্ছে ক্রেডিট, বসবে বিপরীত করে অর্থাৎ ডেবিট করে। তাহলে ডেবিট করে লিখে ফেললাম 20,000। আমাদের ব্যালেন্সে পূর্বের কোনো টাকা নেই, যেহেতু পূর্বের টাকা নেই যে ঘরে লিখেছি সেই ঘরে বসাবো 20,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নগদ ব্যাংকের ঘরে লিখেছি নগদান, আমরা নগদের ঘরে লিখবো ব্যাংক। 5 তারিখ জানুয়ারি 5 ব্যাংক, ব্যাংক হিসাব। এখন ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, আমরা বলেছি যেটি লিখবো সেটি বিপরীত ভাবে লিখবো, অর্থাৎ ব্যাংক ডেবিট আমরা ক্রেডিট করে লিখবো, অথবা নগদান করতেছি নগদান যেই ঘরে আছে সেই ঘরে লিখবো। নগদান হচ্ছে ক্রেডিট, তাহলে আমাদের ক্রেডিট ঘরে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা ব্যালেন্সের যে কাজটি আছে আমরা দেখতে পাই জেরের ঘরে ব্যালেন্সের ঘরে 50,000 টাকা আছে ডেবিট ঘরে, এখন ক্রেডিট ঘরে বসেছে 20,000, অর্থাৎ একটি ডেবিট আর একটি ক্রেডিট। যদি এমন হয় তাহলে ডেবিট ক্রেডিট অথবা ক্রেডিট ডেবিট এমন যদি হয়, অর্থাৎ দুটি যদি সমান না হয়, ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, কিন্তু ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিট হলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা 50,000 ডেবিট 20,000 ক্রেডিট বিয়োগ করলে আমরা পাই 30,000, অর্থাৎ নগদে 30,000 টাকা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সর্বশেষ যে লেনদেনটি আমরা দিয়েছি এটি জাবেদা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন, জাবেদা দিয়েছি নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে নগদ খতিয়ান নগদান ডেবিট আমরা নগদের ঘরে বসাবো। 10 তারিখ নগদের ঘরে আমরা লিখলাম ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, বসবে ডেবিট করে, ডেবিট করে। ব্যাংক হিসাব ক্রেডিট বসছে ডেবিট করে। আমরা এখন দেখি ব্যালেন্স আছে 30,000 ডেবিট, বসছেও ডেবিট, দুটি যখন ডেবিট হয়েছে ডেবিট ডেবিট থাকলে আমরা প্লাস করবো, যোগ করবো। তাহলে 30,000 আর 10,000 যোগ করলে 40,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে নগদের ঘরে আমরা লিখলাম ব্যাংক হিসাব, তাহলে ব্যাংকের ঘরে আমরা লিখবো জানুয়ারি 10 নগদান হিসাব, নগদান। আমরা ব্যাংকের ঘরে নগদান লিখে দিচ্ছি, ব্যাংকের ঘরে নগদান, নগদান হচ্ছে ডেবিট, তাহলে বসবে বিপরীত ঘরে, অর্থাৎ যা লিখবো সেইটি যেই ঘরে থাকে আমরা তার বিপরীত ঘরে লিখবো। নগদান হচ্ছে ডেবিট, আমাদের বিপরীত ভাবে লিখতে হবে ক্রেডিট ঘরে, তাহলে ক্রেডিট ঘরে লিখে নিলাম 10,000। ব্যালেন্সে লক্ষ্য করো, পূর্বের জের রয়েছে ব্যালেন্স বা উদ্বৃত্ত রয়েছে 20,000, এখন 20,000 হচ্ছে ডেবিট, বসেছে ক্রেডিট 10,000, তাহলে একটি ডেবিট একটি ক্রেডিট, আমরা ডেবিট ক্রেডিটে মাইনাস করে ফেলবো। 20,000 থেকে 10,000 মাইনাস করলে 10,000, যেহেতু ডেবিটটি বড় কাজী ডেবিট ঘরে ডেবিট ব্যালেন্সের ঘরে বসবে, তাহলে ডেবিট ব্যালেন্সের ঘরে আমরা লিখে ফেললাম 10,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমাদের প্রত্যেকটি এন্ট্রি কিন্তু আমরা লিখে ফেলেছি। এই যে জাবেদা ছিল নগদান ডেবিট মূলধন ক্রেডিট, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। এক কথায় যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে এই মুহূর্তে হাতে কত টাকা আছে, আমরা জাবেদা দেখে বলতে পারবো না। কত টাকা ব্যাংকে আছে জাবেদা দেখে আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে এবার আমরা খতিয়ান দেখে কিন্তু বলতে পারি। যদি কেউ প্রশ্ন করে আপনি যে অঙ্কটি প্রস্তুত করেছেন বা যে প্রতিষ্ঠানের হিসাবটি করেছেন সেই প্রতিষ্ঠানে এই মুহূর্তে নগদ কত টাকা রয়েছে, নগদ
কত টাকা রয়েছে আমরা কিন্তু এক কথায় বলে দিতে পারবো যে নগদ রয়েছে 40,000 টাকা। অর্থাৎ এই মুহূর্তে ব্যবসায় প্রতিষ্ঠানে নগদে অর্থাৎ ক্যাশ বাক্সে 40,000 টাকা আছে। যদি প্রশ্ন করা হয় যে এই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কত টাকা রয়েছে বা ব্যাংক হিসেবে কত টাকা আছে, তাহলে আমরা এক কথায় উত্তর দিয়ে দিতে পারবো ব্যাংকে এই মুহূর্তে টাকা রয়েছে 10,000, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স 10,000 টাকা। যদি প্রশ্ন করা হয় যে এই ব্যবসা প্রতিষ্ঠানটি কত টাকা মূলধন নিয়ে ব্যবসাটি স্টার্ট করেছিল, তাহলে আমরা এক কথায় উত্তর বলে দিতে পারবো যে 50,000 টাকা মূলধন নিয়ে তারা ব্যবসাটি শুরু করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তাহলে তোমরা লক্ষ্য করেছ আমরা লেনদেনের একটি লেনদেনকে যদি খতিয়ানে পোস্টিং করতে পারি, যদি সেটি আমরা বুঝি, তাহলে অবশ্যই 1000টি করতে পারবো। অর্থাৎ কাজগুলো বারবার একই রকম হবে। লেনদেন আমরা যত বৃদ্ধি করব আমাদের এই খতিয়ানের গড় তত বৃদ্ধি পাবে, শুধুমাত্র গড় বাড়বে, নিয়ম কিন্তু একই। এখন আমরা পোস্টিং দিতে থাকবো একইভাবে, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের জাবেদায় দুটি হিসাব খাত আমরা লক্ষ্য করি, আর সেই দুইটি হিসাব খাত দুইটি খতিয়ানে স্থানান্তরিত হবে বা দুইটি খতিয়ানে হিসাবভুক্ত করতে হবে। আমরা সেটি যদি করতে সক্ষম হই, আমরা এই যে এখানে 3টি লেনদেন দেখিয়েছি, এই 3টি লেনদেন যদি তোমরা বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই পরে 30টি লেনদেন হোক বা 100টি লেনদেন হোক, যত খুশি লেনদেন হোক, তোমরা একবার যদি বুঝতে পারো তাহলে আর কোনো চিন্তা নেই। অর্থাৎ আমরা বলা হয় একবার যদি সাঁতার শিখে ফেলি তাহলে আর ডুবে যাওয়ার ভয় থাকবে না। আমরা সাঁতরিয়ে পুকুর পার হতে পারবো, সাঁতরিয়ে নদী পার হতে পারবো, সাঁতরিয়ে আমরা ইংলিশ চ্যানেল জয় করতে পারবো। কাজেই নিয়মটাই হচ্ছে মুখ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে আজকের এই ক্লাসে যুক্ত থেকেছ, যারা আমার ক্লাসটি দেখেছ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত তোমরা ফলো করো। এছাড়াও তোমরা যারা অনলাইনে সার্চ দিয়ে সেই ইউটিউব সার্চ করতে পারো, তোমরা অনলাইনে অন্যরকম পাঠশালায় তোমরা দেখতে পারো, 20 মিনিট অনলাইন কলেজ দেখতে পারো, 10 মিনিট কলেজ স্কুল সেখানে দেখতে পারো। এমন অনেক তোমরা বিষয়ে সার্চ দিয়ে ইউটিউবে গিয়ে হিসাব বিজ্ঞান বিষয়টি যদি সার্চ দাও, দেখবা অনেক ক্লাস, অনেক স্বনামধন্য শিক্ষকদের অনেক সুন্দর সুন্দর ক্লাস সেখানে আপলোড করা আছে। তুমি আমাদের সে আমার নাম লিখে যদি অলোক চক্রবর্তী এটিও সার্চ দাও, ইউটিউবে আমার বিগত দিনের ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। আমার ক্লাসে তোমরা যেটি কি দেখবে, আমার শিক্ষক বাতায়নে আমার ক্লাস পাবে। তোমরা যদি সে ফেসবুক পেজ অলোক চক্রবর্তী অনলাইন ক্লাস পেজে আমার ক্লাসগুলো আপলোড করা আছে, শাহজালাল কলেজ অনলাইন ক্লাস পেজে ক্লাসগুলো আপলোড করা আছে, আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ক্লাসগুলো আমি নিয়মিত আপলোড দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছে করলেই সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারো। কাজেই শুধুমাত্র সদিচ্ছার বিষয়। যেহেতু এই কোভিড-19 একটি সিচুয়েশনের মধ্যে আমরা সময় পার করছি, প্রতিষ্ঠান খুলছে না, স্বাভাবিক শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে, কাজেই আমাদেরকে বাধ্য হয়েই অনলাইন শ্রেণী কার্যক্রমের মাধ্যমে নিজেদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাজেই সময় নষ্ট করবে না, তোমরা তোমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো নিজেরাই ঘেঁটে অনলাইনকে ব্যবহার করার চেষ্টা করবে, সে অনলাইনের মাধ্যমে নিজেদের ক্লাসগুলো তোমরা নিয়ে নাও। নিশ্চয়ই তাহলে তোমাদের পাঠ কার্যক্রম যেটি সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি আমি আমার এই ক্লাসের আমার শুভানুধ্যায়ী বন্ধুবর্গ এবং আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যারাই আমার ক্লাস দেখছেন, আমার সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিনিয়ত আমাকে এই ক্লাসে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে, সুস্থ জীবন কামনা করে আমরা যেমনভাবে বিগত 8-9 মাস পরম করুণাময়ের অশেষ কৃপায় সুস্থ অবস্থায় সময় কাটিয়েছি, আগামী দিনগুলো
কোভিড-19 বা এই করোনার মহামারী যতদিন থাকে আমরা যেন এই করোনা মহামারী থেকে মুক্ত থাকতে পারি, পরম করুণাময় আমাদের সেই কৃপা করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, মনতলা, মাধবপুর, হবিগঞ্জ বিদায় নিচ্ছি। আবারও সকলকে ধন্যবাদ।